আমি শেষ করি, মানে এটা তাহলে সমাধান কি, মানে এটা হচ্ছে ঘটনাটা। মানে আমার প্রথম পার্টের কথা হচ্ছে আমাদের এখানে হিস্ট্রি চর্চা আছে, একটা কালচারাল আন্ডারস্ট্যান্ডিং আছে, একটা পলিটিক্সও আছে, কিন্তু এই পলিটিক্সের মধ্যে বাংলাদেশ ধারণার জায়গাগুলি খুব বেশি স্পষ্ট না। এবং আমার ধারণা কেউ যদি এগুলি খেয়াল করেন তাহলে এটা দেখতে পাবেন যে এই জায়গাগুলি স্পষ্ট না। এখন আসল কথা হচ্ছে যে এই জায়গাগুলি আমি আসলে কিভাবে স্পষ্ট করতে পারি বা এই জায়গাগুলি কেমনে তৈরি হইতে পারে আর কি। তো এইটার ওই যে নলেজের ব্যাপারটা আসতেছিলাম, যে ধরেন একাডেমিক একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। আমরা যতই ধরেন এই জায়গাগুলিকে বলি, পাবলিক আড্ডাতে বলি, এটা আসলে ট্রুথ হিসেবে এস্টাবলিশ হবে না। ট্রুথ হিসেবে তখন এস্টাবলিশ হবে এটাকে যখন তথ্য দিয়ে, যুক্তি প্রমাণ দিয়ে আপনি এস্টাবলিশ করতে পারবেন। হ্যাঁ, যে এইটার জন্য আসলে একটা একাডেমিক আপনাকে, যেমন ধরেন আমি একটা ভালো উদাহরণ দিতে পারি, ওই যে বেঙ্গল ডিভাইডেড বইটা যিনি লিখলেন, কি যেন মহিলা, জয় চ্যাটার্জি। দেখেন উনি এর আগ পর্যন্ত কিন্তু বহুত পলিটিক্যালি কথাবার্তা হয়েছে যে না বাংলাদেশ মানে ভাঙার ব্যাপারে আসলে মুসলমানদের এত বেশি ইয়ে নাই, বা ধরেন হিন্দু এলিটরাই এটা ইনিশিয়েট করছে, এরকম বহুত কথাবার্তা হয়েছে। এবং কিন্তু প্রমাণও আছে যে ওই সময় যে ইয়ে ছিল, ধরেন সংসদ ছিল, ওইখানে কারা পক্ষে ভোট দিছে, কারা বিপক্ষে ভোট দিছে, আপনার কিন্তু তথ্যও ছিল। কিন্তু এটাকে ভালো মতো সাজায়া সেই জায়গাটাকে কিন্তু কনস্ট্রাক্ট করার একটা ঘটনা ঘটে নাই, এটা কিন্তু জয় চ্যাটার্জি করছেন। তো এইরকম একটা, আপনি যখন একটা ট্রুথ একাডেমিক ট্রুথ হিসেবে এস্টাবলিশ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই জায়গাটাকে বিল্ড করা খুব কঠিন। তো এখন আমি যেটা করতে চাচ্ছি এইটা হইতেছে যে ধরেন একাডেমিক ট্রুথ হিসেবে তৈরি হওয়ার আগেও অনেকদিন পর্যন্ত কিন্তু একটা হাইপোথিসিস থাকে। যেমন ধরেন ওই ডারউইনের যে জিনিসটা, হ্যাঁ, যে বিবর্তনের জায়গাটা, এটা কিন্তু ওনার একটা স্ট্রং হাইপোথিসিস, যে এই তথ্য প্রমাণের ব্যাপারে আগে আমাদের একটা হাইপোথিসিস তৈরি করতে হবে, তারপরে হাইপোথিসিসটা তৈরি করার পরে দেখা যাবে যে এটা ট্রুথ না, এটা ঠিক নাকি এটা ভুল। তো একটা নলেজ হিসেবে এস্টাবলিশ হওয়ার আগেও কিন্তু এই যে কথাটা আসলে 1947 যে হইল, এখানে কাদের কন্ট্রিবিউশন বেশি ছিল, হিন্দুদের না মুসলমানদের, কাদের কি হইছে, এরকম কিন্তু কিছু হাইপোথিসিস তৈরি হইছে। তো এই হাইপোথিসিস গুলো ছিল। তো এর আগেও আমি যেটা মনে করি, যেখানে আমি মনে করি যে শিল্পী সাহিত্যিকদের বা কবিদের হচ্ছে কন্ট্রিবিউশন আছে, সেটা হচ্ছে কোনো একটা হাইপোথিসিস তৈরি হওয়ার আগে একটা ইমাজিনেশন লাগে, ইমাজিন করতে পারার সাহসটা থাকতে হয়। তো আমি হচ্ছে কিছু জিনিস ইমাজিন করতে চাচ্ছি, এবং এই জায়গাগুলিকে আমি হয়তো যদি একটু আরেকটু সময় পাই, পড়াশোনা করি, আমি হয়তো এই জায়গাটাকে একটা হাইপোথিসিস হিসাবে তৈরি করার চেষ্টা করব, এবং সেই হাইপোথিসিসটাকে হচ্ছে ট্রুথের পর্যায়ে নিয়ে যাওয়ার একটা ঘটনা থাকে। তো এখন আমি যে কথাগুলি বলতেছি সেগুলি হচ্ছে ইন বিটুইন ইমাজিনেশন আর হাইপোথিসিস। এগুলিকে আপনারা ট্রুথ হিসেবে তৈরি নিয়েন, কারণ এগুলি কখন মানে আমার প্রমাণ করার মতো জায়গাতে আমি যাইতে পারি না। তো এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংটা থাকলে ভালো। যে ঘটনাটা হইছে যে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে হইছে, মানে এটা ধরেন একবার ওই যে যখন সুলতানি আমল আসছে তখন হচ্ছে গৌড়টা হচ্ছে ইয়ে হয়ে গেছে, বাংলাদেশ হয়ে গেছে, এবং বাদবাকি অঞ্চল যেটা সেটা যেন আর বাংলাদেশের মধ্যে নাই আর কি। আবার যখন মোগল আমল আসছে তখন ঢাকাটা হচ্ছে, ঢাকা বিক্রমপুর এই জায়গাটা হচ্ছে আপনার বাংলাদেশ হয়ে উঠছে। এবং তখন হচ্ছে আসলে মোগল আমলে গিয়ে হচ্ছে তখন জায়গাগুলি ছড়াইছে, এবং হচ্ছে একটা বাংলাদেশ ধারণার একটা জায়গা তখন তৈরি হইতে শুরু করছে। এখানে আমার যে আমি যে পড়াশোনা করছি এবং করে আমি যে জায়গাটাকে টের পাইছি আর কি, এখানে মানে প্রি হিস্ট্রি জায়গাগুলি তো আমাদের খুব বেশি নাই। প্রি হিস্ট্রি বলতে হচ্ছে যে ধরেন একদম মানব বসতির আগেও কিভাবে হচ্ছে ল্যান্ডের ফরমেশনটা হইল, কিভাবে জায়গাগুলি তৈরি হইল। তো এখানে আমার একটা হাইপোথিসিস হচ্ছে এই বাংলাদেশ অঞ্চলের যে ল্যান্ড, এইটা আসলে খুব ধীরে ধীরে তৈরি হয়েছে। এটা এককালীন ল্যান্ড ছিল না, মানে কিছু চূড়া ছিল, হাইল্যান্ড ছিল, যেমন ধরেন গাজীপুরের দিকে কিছু হাইল্যান্ড ছিল, বিক্রমপুরে কিছু হাইল্যান্ড ছিল, সিলেট একটা হাইল্যান্ড ছিল। কিন্তু ইন বিটুইন সিলেট এবং ঢাকা এই যে হাওড় অঞ্চল, আমি আজকে ধরেন বিমানে আস্তে আস্তে দেখতেছিলাম
বর্ষাকালে এটা খুব সুন্দর চোখে পড়ে আর কি উপর থেকে দেখলে। আপনি এগুলি কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে এখানে পানি জমে আছে কিন্তু নিচে জমি আছে, আবার যখন শীতকাল আসবে পুরোটা জমি হয়ে যাবে। তো এইরকম অঞ্চলটা কিন্তু ধীরে ধীরে তৈরি হয়েছে। এই যে আমাদের যদি আমি বলি এই জায়গাগুলা, কারণ বরিশালেরও নিচু ভূমি যেটা বা চিটাগংয়ের জায়গাটা হাইল্যান্ডটা ছিল, কিন্তু এর ইন বিটুইন যে ভূমিটা এটা খুব ধীরে ধীরে তৈরি হয়েছে। এটা মানে ওভার দ্য পিরিয়ড অফ 200-300 বছরে হয়েছে। এগুলি আমরা যদি ইয়েতে দেখি মানে আমাদের সাহিত্যগুলির মধ্যে কিন্তু এটা পাবো যে নতুন নতুন বন জঙ্গল যাচ্ছে এবং লোকজন আবাদ করতেছে, আবাদ করে হচ্ছে এখনো দেখবেন যে হচ্ছে যে গ্রামগুলি যেভাবে তৈরি হচ্ছে ধীরে ধীরে তৈরি হচ্ছে। এবং এটার মঙ্গল আমল থেকে হচ্ছে এটার ডেটা আছে যে কাকে কাকে জমি দেয়া হচ্ছে, কোন কোন অঞ্চলে মানুষ বাড়তেছে। এবং এই জিনিসগুলি যদি আমরা হিস্ট্রিক্যালি দেখতে পাই, আমার ধারণা এখানে ল্যান্ডের ফরমেশন এবং পিপল মানে পপুলেশনের গ্রোথ এইটা ধীরে ধীরে ঘটনা, এটা খুব প্রাচীন আমলের ঘটনা না। প্রাচীন আমলে তো ছিলই, মানে ধরেন ব্রিটিশদের সময়ে যেভাবে ওনারা দেখাইছেন মানে হিন্দু ধারণা দিয়ে আর কি, যে এখানে হচ্ছে সবাই হিন্দু ছিল, তারপর হচ্ছে মুসলমানরা আসলো, তারপর মুসলমান হইল, এটা আমার কাছে মানে বিলিভেবল জিনিস মনে হয় না। কেন মনে হয় না? কারণ হচ্ছে আপনি যদি রিলিজিয়নের ধারণাটা দেখেন, আমাদের এখনকার যে ইউনিভার্সাল রিলিজিয়ন এটা কিন্তু শুরু হয়েছে আসলে কৃষি সমাজের পরে। কৃষি সমাজের আগ পর্যন্ত যখন আপনার শিকার ছিল, পশুপালন ছিল, তখন দেখবেন রিলিজিয়ন অন্যরকম ছিল। মানে হচ্ছে শিকারের দেবতা ছিল, আপনার পশু পাখির দেবতা ছিল, এবং এটা দেখবেন আপনার সোসাইটিতে আছে। এটা কিন্তু ওই যে হিন্দু ব্যাপারটা আসছে কোন জায়গা থেকে, পার্সিয়ানরা হচ্ছে এই জায়গাটাকে বলতো, এই অঞ্চলের লোকজনদেরকে বলতো হিন্দু। এটা কিন্তু হচ্ছে এজ এ ইনহেবিটেন্স। যেমন আমরা এখানে বাংলাদেশি, বাংলাদেশি তো আর ধর্ম না, মানে বাংলাদেশি এই অঞ্চলের লোক বলে আমরা বাংলাদেশি। তো আমার ধারণা ওই যে হিন্দু শব্দটা ছিল এই অঞ্চলের লোকজন বলে আমরা হচ্ছে হিন্দু। তো এইটাকে তারপর যখন ব্রিটিশ পিরিয়ডে আসলো তখন হচ্ছে সেটাকে একটা রিলিজিয়ন হিসাবে আসলে দেখার ঘটনাগুলো ঘটতে শুরু করছে আর কি। এবং ওই যে যেটা বলতেছিলাম যে যখন লক্ষণ সেন আসলেন, ওনার সাথে কিন্তু ব্রাহ্মণরা হচ্ছে এই অঞ্চলে তখন গৌড় থেকে বের হয়ে গেলেন, বের হয়ে গিয়ে হচ্ছে এখানে আসলেন। এবং এখানে যে দেখবেন যে আপার কাস্ট লোয়ার কাস্ট আছে, যারা হচ্ছে ওই ব্রাহ্মণ্যবাদ থেকে আসছেন, ব্রাহ্মণরা আসছেন, ওনারা কিন্তু হিন্দু ছিলেন, আপার কাস্ট হিন্দু ছিলেন। পরবর্তীতে আপনি এইগুলি হচ্ছে সেন্সাসের মধ্যে পাবেন। 1871 সালে হচ্ছে ফার্স্ট সেন্সাস করে ব্রিটিশরা। তো তখন হঠাৎ করে ওনারা দেখেন যে আর এখানে তো অনেক মানুষ থাকে এবং হচ্ছে অনেক মুসলমান থাকে। ওই তখন থেকে ওনারা মনে করতে শুরু করলেন এরা মনে হয় কনভার্টেড মুসলমান হয়েছে। কিন্তু এখানে আমার কথাটা হচ্ছে এখানে মানুষও আসছে, রিলিজিয়নের ধারণাটাও বদলাইছে। কারণ হচ্ছে সমাজের প্রোডাকশন সিস্টেমের উপর বেস করে হচ্ছে রিলিজিয়নটা তৈরি হয়। আপনি কৃষি সমাজের যে রিলিজিয়ন আর শিকারী সভ্যতার যে রিলিজিয়ন, সেই রিলিজিয়ন কিন্তু এক না। কিন্তু আবার ধরেন রিলিজিয়নটা আগে ছিল হচ্ছে রাজা বাদশাদের রিলিজিয়ন ছিল। আপনি এখানে অনেক বৌদ্ধ পাবেন, বৌদ্ধ রাজা কনভার্টেড হয়েছিল, আবার হচ্ছে হিন্দু রাজারা ছিলেন। তো এখানে কিন্তু যে কমন পিপলের যে রিলিজিয়ন ছিল সেটা কিন্তু ওই রকম হিন্দু বৌদ্ধ ওই রকমের জায়গাতে ছিল না। কারণ একজন ইন্ডিভিজুয়ালের আসলে কমিউনিটি ছিল, রিলিজিয়নের জায়গা তখনও তৈরি হয়নি। যখন আমরা ইন্ডিভিজুয়াল সোসাইটিতে আসছি তখন জিজ্ঞেস করা হয়েছে যে আদমশুমারির সময় যে তোমার ধর্ম কি, তখন দেখা গেছে ওই লোক হয়তো জমিদারের বাড়িতে চাকরি করে, মানে ওখানের হচ্ছে চাষি, তো তার জমিদার যেহেতু মুসলমান সেও মুসলমান। বাট এখানে দেখবেন যে পরবর্তীতে মুসলমানদেরও এক ধরনের ইয়ে হয়েছে যে কলমা জানো না তারপরে তেমনি মুসলমান হইল। তো এখানে হচ্ছে ইন্ডিভিজুয়াল ধর্মের জায়গাটা কিন্তু পরবর্তীতে আসছে। তো এটা হচ্ছে আমার হাইপোথিসিস আর কি। তো এই জায়গাগুলির ভিতর দিয়ে ধর্ম ইভলভ হয়েছে, হ্যাঁ, এইভাবে ইভলভ হয়ে হচ্ছে এখানে একটা হিস্ট্রি লাইন তৈরি হয়েছে। এবং আমি মনে করি যে ধরেন এখানে ওই যে আর এই জিনিসগুলো আপনারা টের পাবেন। আমাদের এখানে একটা আছে, এটাকে কলুপাড়া বলে।
এখানে জেলেপাড়াগুলিতেও দেখবেন, আমি চিটাগংয়ে গিয়ে দেখছি যে একই সমাজের লোক কিন্তু হচ্ছে কিছু হচ্ছে হিন্দু আবার কিছু হচ্ছে মুসলমান, এবং হচ্ছে মুসলমানরা তখন তাকে কাছে হিন্দু পাড়া থেকে বের হয়ে চলে আসছে। মানে এখানে ডাইভার্সিফিকেশনের ঘটনাগুলি ঘটছে। আগে রিলিজিয়ন অনেক বেশি পেশার সাথে জড়িত ছিল, কিন্তু তারপরে ইন্ডিভিজুয়াল আইডেন্টিটির ঘটনা হয়েছে রিলিজিয়ন। তো এবং পরে পলিটিক্যাল কারণেও হয়েছে। মানে আপনি যদি ব্রিটিশ পলিটিক্যাল হিস্ট্রিটা দেখেন, তখন কিন্তু তিনটা রিলিজিয়নের হচ্ছে ইয়ে ছিল, ঘটনা ছিল। একটা হচ্ছে আপনার মুসলমান, হিন্দু, আরেকটা হচ্ছে লোয়ার কাস্ট। লোয়ার কাস্ট কিন্তু আলাদা ছিল। মানে ওই প্রথমে ভোটের লোয়ার কাস্টের প্রতিনিধি থাকতে হতো ৬-৭ জন প্রতিনিধি। পরে দেখা গেল যে আসলে ওনাদেরকে হচ্ছে হিন্দু হিসাবে ইনক্লুড করা হয়েছে। মানে 1900 যদি আপনি 21-এর চাইতে 1931-এর ইয়ে দেখেন, আদমশুমারি দেখেন, দেখবেন যে হঠাৎ করে হিন্দু জনসংখ্যা বেড়ে গেছে। তো বেড়ে যাওয়ার কারণ কি? এগুলি হচ্ছে ফরিদপুরের একটা উদাহরণ আছে যে বলছে যে যারা হিন্দু নেতা ছিলেন ওনারা যে লোয়ার কাস্টে ছিলেন তোমাদেরকে হিন্দু বানাই দিলাম। ওনারা হচ্ছে আদমশুমারির মধ্যে হিন্দু হয়ে গেছে এবং হিন্দু জনসংখ্যা বেড়ে গেছে। মানে এগুলি কিন্তু সরকারি ডাটা। মানে আমাদের এখানে সরকারি ডাটাগুলি খুব ইন্টারেস্টিং দেখবেন। মানে আমাদের বয়সে এটা ছিল যে আমাদের জন্মদিন কিন্তু 2-3টা। একটা হচ্ছে অরিজিনাল জন্মদিন, আরেকটা হচ্ছে সার্টিফিকেটের জন্মদিন। কারণ ওই আমাদের টিচাররা, আমাদের বাপদাদারা হচ্ছে না 1 জানুয়ারি দাও, 30 জুন দাও, তাইলে হচ্ছে হিসাব করতে সুবিধা হবে। তো এরকম কিন্তু অনেক হিসাবের মুসলমান আছে, হিসাবের হিন্দু আছে। কিন্তু ওই তো আপনার যখন কাগজ কলমে 30 জুন হয়ে গেছে, আপনি তো এটা অস্বীকার করতে পারবেন না, আপনার এনআইডিতে আছে। তো এই ধরনের ডাইভার্সিফিকেশনের ঘটনাগুলি ঘটছে। তো এটা হচ্ছে আমার মানে কি বলবো, যে এটা হচ্ছে আমার এখানে ফার্স্ট হাইপোথিসিসটা আর কি, যে এখানে হিস্ট্রি খুব সেন্ট্রালাইজ ঘটনা না, এখানে বরং লেয়ারের ভিতর দিয়ে ঘটনাগুলি ঘটছে। ওই যেটা হিন্দুর কথা বলতেছেন, লক্ষণ সেন যখন আসলো তখন কিন্তু কিছু লোক হচ্ছে এখানে হিন্দু হয়েছে। মানে ব্রাহ্মণদের সাথে থাকতে থাকতে সংস্কৃত শিখতে শিখতে ওনারা এক ধরনের হিন্দু হয়েছে। এবং ওই যে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজির সাথে যখন আসছেন লোকজন, তখন ওনারা কিন্তু হচ্ছে কিছু মুসলমান আসছে। হ্যাঁ, এবং আপনি দেখবেন যে মুসলমানদের সাথে মিলিটারির ব্যাপারগুলি আছে। হ্যাঁ, ওনারা কিন্তু ছোট্ট একটা জায়গাতে থাকতেন। ওই যে গৌড় যেটা ছিল, গৌড়ের ক্যান্টনমেন্ট, ওই ক্যান্টনমেন্টের আশেপাশের লোক কিন্তু অল্প একটু মুসলমান আছে। এবং এই কারণে দেখবেন যে পশ্চিমবঙ্গের মুসলমানদের যে রিচুয়াল, এটার সাথে আমাদের এখানে আমরা যারা ধীরে ধীরে মুসলমান হয়েছি, আমাদের রিচুয়ালগুলি কিন্তু এত বেশি মিলে না। একটা ডিফারেন্সের জায়গা আছে, কারণ এটা আমরা একটা লেয়ারের ভিতর দিয়ে ঘুরছে। এখানে যেমন পীর ফকিররা আসছেন, পীর ফকিররা এসে জঙ্গল সাফ করে যখন পত্তন শুরু করছেন, ওনারা যেহেতু নামাজ পড়েন, ওনারা ভালো মানুষ, ওনাদের দেখা দেখি কিন্তু অনেকে মুসলমান হয়ে গেছেন। আপনি এরকম ওই যে নবী বংশ নামে একটা কাব্য আছে, সেটাতে আপনি দেখবেন একই সাথে যখন হচ্ছে ওই দেবীর নাম বইলেও 250 লোক আসতেছে, আবার হচ্ছে ওই পীর ফকিরের নাম বইলেও হচ্ছে 2-3 হাজার লোক আসতেছে। সবাই মিলে হচ্ছে বন জঙ্গল সাফ করতেছে, সাফ করে হচ্ছে ওখানে নতুন গ্রামের পত্তন করবে, এই ঘটনাগুলি ঘটতেছে। তো এটা হচ্ছে আমার তখন একটা ধরনের লেয়ারে হচ্ছে মুসলমান আসছে। তারপরে যখন মোগলরা আসছে, মোগলরা কিন্তু হচ্ছে ইয়ে থেকে, দিল্লি থেকে হচ্ছে এক সুলতানি আমলের যারা মুসলমান ছিল তাদেরকে যখন খেদায় দিচ্ছে, তারা কিন্তু গৌড়ে এসে আশ্রয় নিচ্ছে। তো গৌড় থেকে কিন্তু তখন তারা হচ্ছে এই নানান জায়গায় ছড়ায় গেছে। তখন এক ধরনের মুসলমান ধর্মের একটা ইয়ে করছে। যেমন ধরেন 2 ধরনের মুসলমান ছিল তখন। একটা হচ্ছে ওই যে বাইরে থেকে আসা মুসলমান, ঈসা খাড়া ছিল, আপনি 12 ভূঁইয়ার মধ্যে পাবেন এই জিনিসগুলা। আমি বলতে চাচ্ছি এখানে যে হিস্ট্রির অনেকগুলি লেয়ার আছে, এই লেয়ারটাকে আমাদের আইডেন্টিফাই করতে পারতে হবে। এই আইডেন্টিফিকেশনের ঘটনাগুলি হিস্ট্রির মধ্যে নাই। এক একটা লেয়ারে কিভাবে এক ধরনের ওই যে নদীর, আমাদের এখানে যেমন ধরেন নদীর পুলি জমে জমে হচ্ছে ভূমিটা গঠন হয়েছে, সোসাইটির মধ্যে হিস্ট্রির মধ্যে এভাবে এক একবার এক একটা ফ্লো আসছে। এখানে হিন্দু হয়েছে, মুসলমান হয়েছে, সমাজ গঠন হয়েছে, প্রোডাকশন সিস্টেম চেঞ্জ হয়েছে, আবার হচ্ছে নতুন ধরনের সমাজ তৈরি হয়েছে, হিস্ট্রিক্যাল বেস তৈরি হয়েছে। আমার কথা হচ্ছে যে আমরা যদি লেয়ারের জায়গা থেকে দেখি, তাইলে হচ্ছে আমরা বাংলাদেশ ধারণার তার কাছাকাছি যাইতে পারবো হিস্ট্রিক্যালি। হ্যাঁ,
এই ধরনের নানান লেয়ারে হচ্ছে। আবার যখন মোগলরা আসছে, মোগলদের সাথে হচ্ছে আবার দুই ধরনের লোক আসছে। এক তো হচ্ছে যারা ছিল, সিপাহীরা ছিল, ওনারা মুসলমান ছিল, আবার ওনাদের ফাইন্যান্স ছিল হচ্ছে হিন্দু ব্রাহ্মণরা। তো এখানে যেমন ওই মুসলমান সিপাহীরা যখন হচ্ছে রিটায়ার করছে, তখন ওনারা হচ্ছে রাজার কাছ থেকে হচ্ছে পত্তনি নিছে। পত্তনি নিয়ে হচ্ছে ওনারা একটা মসজিদ বানাইছে, ওইখানে হচ্ছে একটা যে জনগোষ্ঠী তৈরি করছে, ওনারা ওনাদেরকে মুসলমান হিসেবে ট্রিট করছে। আবার হিন্দু যারা ছিল, ব্রাহ্মণরা ছিল, যাদের টাকা পয়সা ছিল, ওরা যখন টাকা পয়সা দিয়ে এইসব জিনিস করছে, তখন কিন্তু হচ্ছে যে আবার দেখা গেছে যে ওইখানে হচ্ছে আপনার নতুন করে আবার একটা হিন্দু সমাজ তৈরি হয়েছে। এভাবে কিন্তু লেয়ারের ভিতর দিয়ে ঘটনাগুলি ঘটছে বলে আমার ধারণা, বা আমি দেখতে পাই আর কি, যেগুলিকে আমাদের আসলে তথ্য প্রমাণ দিয়ে বুঝতে হবে যে আসলে আসলেই ঘটছে কিনা বা কিভাবে ঘটছে আর কি। এই ইনকোয়ারিগুলি আমি দেখি যে এখানে মিসিং। তো আমার যদি বাংলাদেশ ধারণাটা তৈরি করতে হয়, তাইলে হচ্ছে যে এখানে এই লেয়ারের জায়গাগুলি এক একটা ফ্লোতে এখানে কিভাবে ভূমি গঠনটা হয়েছে, কিভাবে সমাজ গঠনটা হয়েছে, কিভাবে ইকোনমিক অ্যাক্টিভিটি গুলি চেঞ্জ হয়েছে, সেগুলিতে আমরা দেখতে পাবো। একটা জিনিস, ওই যে এখানে সিলেটের একজন সাহিত্যিক হচ্ছে সাহেব আলী, ওনার সুনামগঞ্জ বাড়ি, তো ওনার আত্মজীবনের মধ্যে এরকম পাচ্ছিলাম, মধ্যনগরের দিকে উনি বলতেছিলেন যে হচ্ছে তখনকার সময়ে যারা কৃষক ছিল তার সবাই হচ্ছে মোটামুটি মুসলমান, কিন্তু দেখবেন যারা অন্য পেশাতে ছিল, কামার কুমার ব্যবসায়ী, ওনারা হচ্ছে আবার হিন্দু সম্প্রদায়ের লোক বেশি। তো এই লেয়ার গুলি আমরা বুঝতে পারবো। যারা মৎস্যজীবী ওনারা কিন্তু অনেক আগের, কারণ এখানে হচ্ছে যে ওই মাছের এলাকা, লোকজন হচ্ছে মাছ মাইরে কিন্তু হচ্ছে জীবিকা নির্বাহ করছে, বিভিন্ন পেশার লোকজন ছিল। ওই পেশার লোকজন কিন্তু অনেকে কনভার্টেড টু মুসলমান, অনেকে কনভার্টেড টু আসলে হিন্দু। আবার হচ্ছে এখানে প্রচুর ধরনের লোক আইসা হচ্ছে নতুন বসতি স্থাপন করছে, এবং এখানে প্রচুর ইন্টারনাল মাইগ্রেশন আছে, যে জায়গাগুলি আমার ধারণা খেয়াল করা হয় না। নতুন জায়গা হচ্ছে আপনি দেখবেন যে এক চর থেকে লোকজন আরেক চরে চলে গেছে, আপনার ময়মনসিংহ নেত্রকোনা থেকে লোকজন বরিশালে চলে গেছে, কারণ ওইদিকে নতুন জমি হচ্ছে, ওইখানে গেলে চাষাবাদ করা যাবে। তো এই জায়গাগুলি হচ্ছে আমি দেখেছি আমাদের হিস্ট্রি আলাপে মিসিং, এই লেয়ারিং এর জায়গাটা নাই আর কি। এটা হচ্ছে হিস্ট্রির ব্যাপারে আমার কথা। যদি এই জায়গাগুলি দেখি, এইখানের ভূমিটাকে আমরা সেন্টার করি, যে একই সময়ে কোন কোন জায়গায় কি কি ঘটনা ঘটতেছে, এবং এগুলিকে যদি ইন্টিগ্রেট করি, তাইলে একটা বাংলাদেশের হিস্ট্রি আমরা পাইতে পারি। আর কালচারের জায়গাতে যদি বলেন, আমাদের এখানে কালচারগুলি আমি ফিল করি ডিফারেন্ট। এখানে সেন্ট্রালাইজড কালচার জোর করে আসলে বানাইতে গেলে মুশকিল হবে। যেমন ধরেন সিলেটি ভাষা কিন্তু আলাদা ভাষা, চিটাগংয়ের ভাষা কিন্তু আলাদা, আপনি ইভেন নোয়াখালীর ভাষাও আলাদা, মানে সবাই বাংলা। আবার দেখবেন যে কুষ্টিয়ার ভাষা তো এক ধরনের, আবার হচ্ছে রংপুরের রাজশাহীর ভাষাও আলাদা। মানে এখানে ডাইভার্সিটি আছে। এখানে যেহেতু সোসাইটির ফরমেশন বিভিন্ন রকমের হয়েছে, এখানে একটা ডাইভার্সিটি তৈরি হয়েছে। কিন্তু আমি যেটা ফিল করি যে এই ডাইভার্সিটির মধ্যে একটা কোহেরিয়েন্স আছে। এই কোহেরিয়েন্সের জায়গাটাকে, এই যে সংগতির জায়গাটা, এইটাকে আমরা খেয়াল করি না। এখানে একটা কমন বাংলা ভাষা আছে, অনেক শব্দ আছে সিলেটি, কিন্তু হচ্ছে বরিশালের লোকজনও এটা বোঝে, কারণ হচ্ছে শব্দের আলাদা কোনো মিনিং নেই। শব্দের মিনিং তৈরি হয় আপনি যখন কথার মধ্যে বলেন, আপনি যখন একটা জোরে বলবেন, লোকজন বুঝবে যে আমরা গালি দিতেছে। হ্যাঁ, আবার হচ্ছে যে এগুলি কমিউনিকেশনের ভিতর দিয়ে কিন্তু বোঝা যায়। এই যে একটা জায়গা তৈরি হওয়া, একটা কোহেরেন্সের জায়গা তৈরি হওয়া, এখানে আমার ধারণা এটা অনেক দিন ধরে, যেমন সোসাইটি তৈরি হয়েছে ইন্টারনাল কমিউনিকেশনের ভিতর দিয়ে একটা কোহেরেন্সের জায়গা তৈরি হয়েছে, যে জায়গাটাকে আমরা আসলে কালচারালি আইডেন্টিফাই করি না। এটা হচ্ছে যদি আমরা কালচারাল ডিফারেন্স এবং কোহেরেন্স এই জায়গাটাকে একসাথে মিলাইতে পারি, তাইলে আমার ধারণা বাংলাদেশ ধারণার যে কালচারাল এলিমেন্টগুলি, এগুলিকে আমরা খুব দ্রুত দেখতে পাবো। যেমন ধরেন ওই যে যত আমাদের এখানে ফোক সং আছে, সবগুলোকে একভাবে বাউল গান বানায় দেওয়া হয়েছে। কিন্তু দেখেন আপনার ফোক সং এর মধ্যে না এলো 8-10টা জনরা আছে। ভাটিয়ালি গান তো আসলে বাউল গান না, মুর্শিদা গানও আসলে ওইভাবে না, মাইজ ভান্ডারের গান তো খুবই আলাদা, দেবদত্তের হ্যাঁ সুফি গান। মানে আপনি দেখবেন যে হাজারটা জনরা আছে এখানে, এখানে ডাইভার্সিফিকেশন আছে, কিন্তু এগুলিকে হচ্ছে একটা লিনিয়ারিটির দিকে ঠেলা হয়েছে।
একটা ব্রিটিশ ইন্ডিয়ার সময় যেমন একটা লিনিয়ারিটি তৈরি করা হয়েছে, এখন একটা বাংলাদেশ ঢাকা সেন্ট্রিক একটা বাংলাদেশ ধারণার মধ্যে একটা লিনিয়ারিটি তৈরি করার ট্রাই করা হচ্ছে, এবং এটা ভুল কাজ হবে। আমাদের উচিত হবে হচ্ছে ডাইভার্সিটি জায়গাগুলিকে আইডেন্টিফাই করা, এবং এটা কিভাবে একটা কোহেরেন্সকে তৈরি করতেছে, একটা আরেকটার সাথে মিলতেছে। আমি অনেক দেখছি যে যেমন ধরেন ওই এখন যারা লন্ডনে সিলেটি গান গায় আর কি, একটা পুরো আলাদা জনরা হয়ে গেছে, ওনারা ফিউশন টিউশন করে আব্দুল করিমের গানগুলি, এবং দেখবেন সারা বাংলাদেশের লোক কিন্তু এটা এনজয় করে, হাবিব কায়া এরা গাওয়ার পরে, মানে এটা তো আর সিলেটি নাই, এটা বাংলাদেশি হয়ে গেছে, এটা কিন্তু আর বাংলা না, মানে ওই অর্থে আর কি। আমি এখন বাংলাদেশের সবাই এটাতে কমিউনিকেট করতে পারতেছে, এরকম যে মানে কোহেরেন্সের জায়গাটা এটা আইডেন্টিফাইড না, যে কিভাবে এটা মিলতেছে। এটা যখন আমরা আইডেন্টিফাই করতে পারবো, আমার ধারণা বাংলাদেশি কালচারের জায়গাটা তৈরি হতে পারবে। তো এই যে হিস্ট্রির লেয়ার এবং বাংলাদেশি কালচারের ডিফারেন্স এবং হচ্ছে কোহেরেন্স, এইটা যদি তৈরি হয় তাইলে আমার ধারণা পলিটিক্যাল জায়গাটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। আমাদের একটা পলিটিক্যাল মানে আমাদের এখানে গ্রামগুলি দেখবেন খুব কমিউনিটি বেসড, এখানে হচ্ছে আরো আগে থেকে হচ্ছে প্রত্যেকটা গ্রামে একজন কবিরাজ থাকতো, একজন কামার থাকতো, একজন নাপিত থাকতো, এরকম একটা কমিউনিটি তৈরি হয়েছিল। হ্যাঁ, এবং কমিউনিটি কিন্তু সেলফ সার্ভাইভিং, মানে একটা গ্রামের ওই যে এরকম কোথায় যেন লাগাই পড়ছিলাম বা আমি বলছিলাম কিনা মনে নেই, কারণ একটা গ্রামের একটা চোর ধরা পড়ছে, আপনি কিন্তু আরেক গ্রামে চুরি করতে গিয়ে ধরা পড়ছে, আপনি কিন্তু ওই চোরটারে মাইরা ফেলতে পারবেন না, আপনি ওই চোরটারে ধইরা নিয়ে সেই গ্রামের লোকজনকে বলবেন যে তোমার গ্রামের লোকজনকে আমার এখানে চুরি করছে। এখানে কিন্তু দেখবেন শহরে কিন্তু পাড়া মহল্লার কনসেপ্ট ছিল, এক পাড়ার লোক গিয়ে আরেক পাড়ার মেয়ের সাথে কেন টাঙ্গি মারতেছে। হ্যাঁ, এরকম একটা কমিউনিটি ফিলিংস এর জায়গা আছে, যেটা আসলে আগে ছিল সেলফ সাস্টেনিং, এখন আমার ধারণা সেটা হয়ে গেছে মানে যেহেতু সেই জায়গাটা ডেভেলপ হয় নাই, সেই জায়গাটা একটা ইন্ডিভিজুয়াল ফ্রিডমের একটা অবস্টেকল হিসেবে অ্যাপিয়ার হচ্ছে। তো এটাকে আসলে এই কমিউনিটির জায়গাটাকে আমার ধারণা এখনো দেখবেন যে ওই সংস্কার কমিটি হচ্ছে, প্রচুর আইন কানুন বানানো হচ্ছে, আমার মনে হয় না এটা কোনো ভালো জিনিস হবে আর কি। কারণ আমাদের এখানে সেন্ট্রালাইজড স্ট্রং একটা রাষ্ট্রীয় সিস্টেমের চাইতে অনেক বেশি কি বলবো ফ্লেক্সিবল কমিউনিটি দরকার, যেখানে ইন্ডিভিজুয়ালের ফ্রিডম থাকবে। মানে আমি আমার মতো করে হচ্ছে ফ্রিডমটা এনজয় করব, এখানে একটা কমিউনিটির সার্ভাইভাল করতে পারবে, সেখানে রাষ্ট্রের ভূমিকাটা হবে থার্ড পার্টি, সে হয়তো আমাকে ওই জায়গাগুলিতে ফেসিলিটেট করবে। তো আমি মনে করি যে আমাদের পলিটিক্যাল জায়গাটাতেও যে কমিউনিটি বিল্ড আপের জায়গাটা, ইন্ডিভিজুয়াল ফ্রিডমের জায়গাটা, সেটাকে আমরা আসলে অনেক বেশি হুমকির মুখে ফেলে দিচ্ছি আমাদের হিস্ট্রিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এবং হচ্ছে এই কালচারাল জায়গাগুলিকে লোকে না করতে পারার কারণে। তো এটা হচ্ছে আমার সমাধানের জায়গা, মানে আমি সমাধান হিসেবে একটা পদ্ধতিকে সাজেস্ট করতেছি যে আপনারাও সার্চিং করেন, আপনারাও নানান পদ্ধতি দিয়ে দেখেন আসলে এখানে বাংলাদেশ ধারণা বলে কোনো কিছু আছে কিনা, মানে রাদার দেন হচ্ছে এক্সিস্টিং যে একটা সিস্টেম আছে সেই সিস্টেমের উপর ভরসা না রাইটা সেটাকে রি-এক্সামিন করেন। যেমন এখন একটা মানে যে এখন একটা বাংলাদেশ রাষ্ট্র হয়েছে বলে আমাদেরকে এখন একটা বাংলাদেশ ধারণা তৈরি করতে হবে, সেটা না, বরং উল্টাটা, যে এখানে যদি কোনো বাংলাদেশ ধারণা না থাকতো, এই পলিটিক্যাল ইচ্ছাটা যদি আমাদের মানুষের মধ্যে না থাকতো, আমরা একটা আলাদা এন্টিটি হিসাবে অ্যাপিয়ার হইতাম না। এটা হচ্ছে আমার অ্যাজাম্পশন, যে আমাদের মধ্যে ওই আলাদা জায়গাগুলি আছে, যেটা হয়তো এখনো আমরা কনসাসলি তৈরি করতে পারতেছি না, লোকেট করতে পারতেছি না, ওই জায়গাগুলিকে আমাদের এক্সামিন করে দেখা উচিত। তাইলে হচ্ছে বাংলাদেশের রাজনীতির জায়গাটা তৈরি হবে এবং বাংলাদেশের যে সফরিনটির জায়গা, সার্বভৌমত্বের জায়গা, সেটা তৈরি হবে যদি আমরা আমাদের হিস্ট্রিক্যাল জায়গাটা কে ধরতে পারি, আমাদের কালচারাল জায়গাটাকে রিকগনাইজ করতে পারি এবং আমাদের রাজনীতির জায়গাটাকে তৈরি করতে পারি। এবং আমার ধারণা তখন আমাদের সাহিত্য অনেক ভালো হবে আর কি, অনেক স্পন্টেনিয়াস হবে। এখন দেখবেন যে আমাদের যে আধুনিক সাহিত্য আছে সেটা খুব একটা ছোট্ট একটা গ্রুপের মধ্যে থাকে, মানে পিপলের সাথে এত বেশি কানেক্ট করতে পারে না।
এবং এইখানে পিপলের যে হিস্ট্রির ধারণা, কালচারের ধারণা, সেটার সাথে না মিলতে পারার একটা গ্যাপ আছে। তো গ্যাপটা কোথায়, এই জায়গাটা আমার মনে হয় যে আমার ইনকোয়ারি করা উচিত আর কি। আমি ফিউচারে এই যে জায়গাগুলিকে এক্সপ্লোর করব, তো এখানে আপনারাও আপনাদের মতো করে ভাবতে পারেন না।